এবার কাটোয়ার একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে কাটোয়াতে বাজ পড়ে গাছে আগুন, বজ্রপাতে নারকেল গাছে আগুন ধরে যায়। যে ছবি আপনারা দেখছেন কাটোয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, কাটোয়ার সন্ধ্যের মাঠে। অন্যদিকে যে ছবি আপনারা কাটোয়ার দেখছেন, বজ্রপাতে নারকেল গাছে আগুন লেগে যায়। কাটোয়ার ঘটনা, বাজ পড়ে নারকেল গাছে আগুন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত, আর সেই বজ্রপাতেই নারকেল গাছে আগুন লেগে যায়। ছিলাম আমরা। নজর রাখবো, দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি দাবদাহ, তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টি। কৃষ্ণনগর চাপড়ায় সন্ধ্যায় বৃষ্টি নামে। যে ছবি আপনারা দেখছেন বনগাঁর ছবি আপনাদের দেখাচ্ছি। বনগাঁ থেকে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, অনিরুদ্ধের সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, বৃষ্টি তো হলো, কিন্তু স্বস্তি কি মিলল? তোমাকে জানিয়ে রাখি, একদম তীব্র দাবদাহে সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠেছিল। তীব্র দাবদাহের ফলে সাধারণ মানুষের নিত্য কাজে বেরোনো সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এমন এই দাবদাহ থেকে অন্তত কিছুটা হলেও বলা যেতে পারে যে সন্ধ্যা গড়াতেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বনগাঁ জুড়ে, এবং এই বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি অন্তত মিলেছে। যেহেতু আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত এই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে, তবুও এই যে ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছে বনগাঁ জুড়ে বনগাঁ সাধারণ মানুষ। সমস্ত বেশ অনিরুদ্ধ। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের দিকেও নজর রাখবো, কারণ সেখানেও সন্ধে হতেই বৃষ্টি নামে, আর তীব্র দাবদাহের মাঝে বৃষ্টি কৃষ্ণনগরেও। সেখান থেকে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, একই প্রশ্ন তোমাকেও করবো, কারণ এই যে তীব্র গরম, আর তীব্র গরমের পর এই বৃষ্টিতে কিছুটা কি স্বস্তি মিলল? দেখো সমস্ত সারা রাজ্যের সাথে কিন্তু কৃষ্ণনগরের প্রচন্ড তাপপ্রবাহ এবং দাবদাহ চলছিল। তার জন্য দুপুর হলেই কিন্তু রাস্তাঘাট শুনশান এলাকা থাকা হয়ে যাচ্ছিল, এবং বড় ধরনের কিন্তু এক নাজেহাল হয়েছিল কৃষ্ণনগর বাসী। তবে আজকে সন্ধ্যে নাগাদ কৃষ্ণনগর সহ চাপড়া, নাকাশিপাড়া বিভিন্ন এলাকায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়, এবং এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়। কারণ এর ফলে কিন্তু সাময়িক স্বস্তি মিলেছে, কিন্তু এই স্বস্তি কতটা স্থায়ী হবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ বর্ষার নামতে যেহেতু এখনো দিনকালে পেরিয়ে আসে, সেই কারণে কিন্তু আগামীকাল হয়তো কিন্তু পুনরায় কিন্তু গণধর্ম হতে পারে। তার সাময়িক স্বস্তি মিললেও কিন্তু কাল থেকে হয়তো অস্বস্তি গরম আবারও বাড়তে পারে বলে জানা গিয়েছে। বেশ সময়, খোদ বিচারক, আর খোদ বিচারকই সাইবার জালিয়াতির শিকার। হোটেল বুকিং এ ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা। রাজস্থান ও আরামবাগ থেকে গ্রেফতার 2 দোষী সাব্যস্ত বিধাননগর মহকুমা আদালতে। মঙ্গলবার সাজা ঘোষণা। রাজ্যে প্রথম ট্যুরিজম সাইবার ক্রাইমে মামলা। ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে দোষী সাব্যস্ত করল বিধাননগর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। ফেক সিম কার্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু হয়েছে। সেই ফেক সিমটা দিয়ে এই পুরো ক্রাইমটা একটা বড় পার্ট। কারণ যে ওয়েবসাইটটা আমরা পাচ্ছি, সেই ওয়েবসাইটটার মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা আছে, সেই জিমেল অ্যাকাউন্টের লগ ইন পেজ থেকে আমরা যে মোবাইল নাম্বারটা পাচ্ছি, সেই মোবাইল নাম্বারটা ইস্যু হয়েছে এই আসামির মাধ্যমে। এরা ওই রাজস্থানে বসে এই ধরনের ক্রাইমগুলো করে, এবং যার ফলে ভিকটিম আমাদের বেঙ্গলে পাওয়া যায়। 2022 অক্টোবরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ দায়ের করেন বিধাননগর মহকুমা আদালতের তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি 5 তারা হোটেল বুক করেছিলেন বিচারক। সে সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন ফোন করেন, কিভাবে বুকিং করতে হবে সেটা বলেন। তারপর বলেন রুম বুক করতে টাকা জমা দিতে হবে। এর জন্য একটি অ্যাকাউন্ট ডিটেলসও শেয়ার করেন ওই ব্যক্তি। সেই অ্যাকাউন্টে 92,000 টাকা জমা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পরে তিনি জানতে পারেন ওই হোটেলে কোনো বুকিংই হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ জানতে পারে হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এর পিছনে রয়েছে ভরতপুর গ্যাং। অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের ভরতপুরে হানা দেয় পুলিশ।
গত বছরের ফেব্রুয়ারিতে মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। পরে প্রেমচাঁদকে জেরা করে আরামবাগ থেকে স্বর্ণদীপ রায় নামে আরো একজন গ্রেপ্তার। এই দুজনকেই দোষী সাব্যস্ত করেছে বিধাননগর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সরাসরি মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। ভোট মিটলে উত্তপ্ত মুর্শিদাবাদের সালারে বোমাবাজির অভিযোগ। যে বোমাবাজিতে একজন মহিলা তিনি আহত হয়েছেন যেমনটা জানা যাচ্ছে। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কি থেকে ঘটনার সূত্রপাত? দেখো, মিয়া গ্রামে আজকে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে বোমাবাজি শুরু হয়। অভিযোগ যে সালারের যে বর্তমান সভাপতি রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি বাশেষ তৃণমূলের প্রাক্তন সঙ্গে কিন্তু দীর্ঘদিনের মেয়াদি ছিল। প্রণব, তোমার কথা স্পষ্ট নয়, যদি অন্য জায়গায় গিয়ে কথা বলো তাহলে ভালো হয়। শুনতে পাচ্ছ প্রণব? হ্যাঁ, তৃণমূলের যে প্রাক্তন ব্লক সভাপতি সিজারের বাড়ি হচ্ছে তোমার উজুনিয়া গ্রামে, এবং সেই বাড়িতেই তার বাড়িকে লক্ষ্য করেই আজকে বোমাবাজি করে বর্তমান ব্লক সভাপতির লোকজন বলে কিন্তু অভিযোগ। এবং পাল্টা তখন সিজারের লোকজন তোমার পাল্টা তখন তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এবং দুই পক্ষের পাল্টা বোমাবাজিতে কিন্তু উত্তপ্ত হয়ে যায় এবং একজন সাধারণ গ্রামবাসী সেই কিন্তু গুরুতর আহত হয় বোমার আঘাতে, এবং তাকে কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং ঘটনাস্থলে বাহিনী রয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ। বেশ বোঝা যাচ্ছে প্রণব। রবিবার ভর দুপুরে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। সোমবারও আতঙ্কে রানীগঞ্জে, তদন্তে ভিন রাজ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একাধিক দল। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার এক। প্রথমে সোনার দোকানে ডাকাতি, তারপর পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের তুমুল গুলির লড়াই। রবিবারের দুপুরে রানীগঞ্জ বাজারে ধুন্ধুমার। রবিবার ভর দুপুরে ভরা বাজারে ডাকাতি, তারপর গুলির লড়াই। এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। बहुत ज़्यादा आतंक फैला है। हम लोग तो अपने आंखों से देखे खुद, इतना फायरिंग हो रहा है, इतना दिन दहाड़े 12 बजे दिन को आके लूट लिए गए। भाई तो मन में तो डर है ही, इतना हथियार लेके वो लोग आ रहा, जो भी आ रहा है लूटने के लिए, इतना हथियार लेके। নিশ্চয়ই একটা ভয় তো হবেই। গুলির বীজ বাজারে গুলি হয়েছে, আশা করি পুলিশ প্রশাসন যা উচিত স্টেপ নেওয়ার আছে নিবে। কালকে কিন্তু যা আমরা শুনলাম রাত্রি একটা দুষ্কৃতী ঝাড়খণ্ডে ধরা পড়েছে, বাকি সব এইবার আশা করি কি আরো ধরা পড়বে। রবিবার 7 জনের ডাকাত দল সোনার দোকানে হামলা চালায়। রানীগঞ্জে লুটের পর আসানসোলে চলে তাণ্ডব। এখানকার মিহিশিলায় এলোপাথারি গুলি চালায় ডাকাত দল, তারপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঝাড়খণ্ডের ডুমরি থেকে সেই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ডুমরি থেকে গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃতের নাম সুরজ কুমার সিং, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। अपराधी हम लोग यहाँ एक गाड़ी और एक अपराधी अभी पकड़ा है। हम लोग देख रहे हैं, इन्वेस्टिगेशन चल रहा है, क्या निकलता है देखते हैं। वहाँ घायल हुआ है, जिसका गाड़ी लिया है शायद वो घायल हुआ है। हम लोग तो ये खबर लेके उसका पीछे चलाया था, हम लोग जाके देखेंगे क्या हो रहा है। ডাকাত দলের হাতের আগ্নেয়াস্ত্র দেখেই রানীগঞ্জের ঘটনার সঙ্গে বিহার যোগ স্পষ্ট হয়েছিল। এবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত, যে বিহারের বাসিন্দা। পুলিশের সন্দেহ বাকি দুষ্কৃতীরাও বিহার ঝাড়খণ্ডে লুকিয়ে থাকতে পারে। অপরাধীদের খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি টিম বিহারে গেছে। ঝাড়খণ্ডের ডুমরির জঙ্গলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আবারও বাজু কারখানায় বিস্ফোরণ, আবারও ঘটনাস্থলে সেই পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এগ্রার পর এবার কোলাঘাট। কেন বারবার এভাবে বিস্ফোরণ? বেআইনি বাজি কারখানা বন্ধে প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশের পরেও কি করছে পুলিশ? প্রশ্ন নানা মহলে। রবিবার রাত 10:30 আচমকা বিস্ফোরণ, কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়া গ্রাম। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গিয়েছে পাকা ঘর, সব তছনছ। একাধিক বাড়ির দেওয়ালে ফাটল।
স্থানীয়দের দাবি বয়াগের একাধিক বাড়িতে বাজি তৈরি হয়, সবই বেআইনি। এরকমই একটি কারখানায় রবিবার রাতে বিস্ফোরণ হয়। তো আমরা পাশের পাড়ার লোক আমরাও থাকতে পারছি না। তো এই আতঙ্কে কি হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে। তারপর সব থেকে বড় কথা হলো পুলিশ ওদের দিকে মদত তো দিয়ে কাজ চালাচ্ছে। পুলিশ আসবে, আবার ওরা গিয়ে থানায় গিয়ে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে। এর আগেও হয়েছে, হ্যাঁ, ওই বাড়িতেই 5-6 জন মারা গেছে। গত 2 বছরে এই পূর্ব মেদিনীপুরে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। গত বছরের মে মাসে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়, বেশ কয়েকজনের প্রাণ যায়। এর আগে 2022 সালে কালীপুজোর সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গ্রাম সাধুয়াপোতা। এখানেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়, এক শিশুসহ 2 জনের প্রাণ যায়। বিস্ফোরণের তীব্রতায় লণ্ডভণ্ড হয়ে যায় বাড়ি, দেওয়ালেও চওড়া ফাটল ধরে। পাঁশকুড়া এগরার পর এবার কোলাঘাট, আবারও সেই পূর্ব মেদিনীপুর, আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এতেই অনেকের প্রশ্ন, পুলিশ প্রশাসনের নজরদারি কোথায়? কোলাঘাট থানা থেকে 5 কিলোমিটারের মধ্যে কিভাবে বেআইনি বাজি কারখানা চলছিল? ইতিমধ্যে যারা আহত হয়েছিল তাদের ট্রিটমেন্ট ব্যবস্থা করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে আছে এবং রেড চলছে, তদন্ত চলছে আর কি। এটা আমরা পুলিশের সঙ্গে বসে আমরা একটা প্ল্যান করে এই ধরনের যত আছে বাজি, ইলিগাল বাজি যদি কোনো জড় করা থাকে তাহলে সেটাকে আমরা ডিস্ট্রয় করবো। বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে প্রতিনিয়ত এই বাজি স্তূপ তৈরি হচ্ছে, আর এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। স্থানীয় পুলিশ প্রশাসনরা এর সঙ্গে যুক্ত হয়ে নানানভাবে তারা উৎকোচ গ্রহণ করার ফলস্বরূপ এই অবৈধ বাজি কারখানা তারা বন্ধ করবার তোরা সত্য ভূমিকা গ্রহণ করছেন না। ফলে সরকারের যা ভূমিকা হওয়া উচিত, সরকার এই আতশবাজি সম্পর্কিত তাদের যা ভূমিকা পালন করা উচিত, আইন মেনে সরকার সে কাজ করছেন না। এইটা দুঃখজনক যে সবাই সতর্ক না হলে এই কখনো দুর্ঘটনা ঘটবে এবং তাতে মানুষ মারা যাবে। এইটা আমরা কেউই চাই না, এবং আমরা চাইছি যে এই গোটা ব্যাপারটার একটা নির্দিষ্ট রাশ টানা হোক, নির্দিষ্ট গণ্ডি ঠিক করা হোক। গণ্ডি ঠিক করলে তবে হবে, কেননা আমরা আজকে মিলে আছি, কালকে নাও থাকতে পারি, আজকে মন্ত্রী নাও থাকতে পারি, কিন্তু সমাজের কল্যাণের জন্য যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আমরা করে যাব। এগরা পাঁশকুড়া থেকে কোলাঘাট জেলার একের পর এক জায়গায় এ ধরনের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে সরব এলাকার মানুষ। তারা সকলেই দুষছেন পুলিশ প্রশাসনকেই। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।